তোমরা অনেকেই বলেছো যে স্যার ক্লাস 10-এর অধ্যায় ধরে ধরে যদি আপনার প্রশ্নগুলো দেন সিরিজ দিয়ে একদম প্রথম দ্বিতীয় তৃতীয় প্রশ্ন দিয়ে, তাহলে আমাদের পক্ষে খুব ভালো হয়। আমি চেষ্টা করব আজকের ভিডিওর পরে এইভাবে সিরিজগুলো দিতে, কেমন? তবে আপাতত ক্লাস 10-এর ভিডিও দিচ্ছি, 12-এর ভিডিও আমরা দু একদিন বাদে আবার দেওয়া শুরু করব এবং সেই সঙ্গে ক্লাস 11-এরও আমরা দেব। তো আজকে ক্লাস 10-এর একদম লাস্ট অধ্যায় উত্তর ঔপনিবেশিক ভারত, এই অধ্যায়ের থেকে আমরা যে প্রশ্নগুলো রেখেছি সেই প্রশ্নগুলো বোর্ডে তোমাদের লেখা আছে। দেখো, 1947 খ্রিস্টাব্দের স্বাধীনতার প্রাককালে ভারতের দেশ ও রাজ্যগুলির অবস্থা কেমন ছিল। 2 নম্বরের প্রশ্ন, জুনাগড় কীভাবে ভারতভুক্ত হয়, পুনর্বাসন যুগ। অর্থাৎ এই 6টা প্রশ্ন আজকে আমরা একটু আলোচনা করে নিই। অর্থাৎ 2 নম্বরের প্রশ্নগুলো এইগুলো কেমন হবে, আমি এই অধ্যায় থেকে তোমাদের 13 থেকে 14টা প্রশ্ন কি 15টা প্রশ্ন আমি 2 নম্বরে রাখবো এবং অবশ্যই তোমরা সবাই এই 14খানা বা 13খানা যে প্রশ্নগুলো দেব অবশ্যই দেখবে কিন্তু, কেমন? তাহলে আজকের প্রথম প্রশ্নটা আমরা শুরু করি। 1947 খ্রিস্টাব্দে স্বাধীনতার প্রাককালে ভারতের দেশীয় রাজ্যগুলির অবস্থা কেমন ছিল। দেশীয় রাজ্য অর্থাৎ যে রাজ্যগুলো ব্রিটিশের প্রত্যক্ষ শাসনের বাইরে ছিল। আবারও বলছি, যে রাজ্যগুলো ব্রিটিশের প্রত্যক্ষ শাসনের বাইরে ছিল। প্রত্যক্ষ মানে কি? সরাসরি সরাসরি ব্রিটিশের শাসনের বাইরে ছিল, সেই রাজ্যগুলোকে আমরা বলছি দেশীয় রাজ্য। স্বাধীনতার প্রাককালে ভারতীয় ভূখণ্ডের প্রায় 48% ছিল স্বায়ত্তশাসিত রাজ্যের অস্তিত্ব এবং এই স্বায়ত্তশাসন রাজ্যগুলো নিজেরাই শাসন করত। ইংরেজদের প্রাধান্য ওইখানটা ছিল না বললেই চলে, প্রত্যক্ষ শাসন ছিল না বললেই চলে। সেখানে স্বাধীন রাজারাই স্বাধীনভাবেই রাজ্য শাসন করত। স্বাধীন রাজারা, কেমন মনে থাকে জানো? স্বাধীন রাজারাই এখানে শাসন করত। এই যে স্বাধীন রাজারা এখানে যে শাসন করত এবং এই শাসন করার জন্য আমরা দেখছি যে এখানে নিজেদের যে সমস্ত নিয়ম কানুন শাসননীতি সমস্তটাই বলবৎ করত। এবার ছোট বড় সব মিলিয়ে এই রকম দেশীয় স্বাধীন রাজা 601টি ছিল। এটা নিয়ে দ্বিমত আছে, কেউ বলছে 601, কেউ বলছে 621, এটা নিয়ে কিন্তু দ্বিমত আছে। তবে দেশীয় রাজ্যের সংখ্যা আমি যেটা বলবো 601টি এবং লোক সংখ্যা ছিল, এই দেশীয় রাজ্যের সংখ্যার লোক সংখ্যা ছিল 9 কোটি। এই টোটাল মিলে উত্তরটা হচ্ছে দেশীয় রাজ্যগুলির অবস্থা কেমন ছিল হয়ে গেল। তাহলে আবারও বলছি, কি লিখলাম? স্বাধীনতার প্রাককালে মানে কি? স্বাধীনতা আসবে এই সময়কালের মধ্যে ভারতীয় ভূখণ্ডের প্রায় 48% অংশ ছিল স্বায়ত্তশাসিত রাজ্যের অস্তিত্ব ছিল, স্বায়ত্তশাসন, এখানে নিজেরাই শাসন করত। কারা? দেশীয় স্বাধীন রাজারাই এখানে শাসন করত এবং এখানে ব্রিটিশের কোনো প্রত্যক্ষ শাসন ছিল না। এই রকম ছোট বড় মিলে 601টি যে স্বাধীন রাজ্য ছিল, দেশীয় রাজ্য ছিল এবং তার জনসংখ্যা ছিল 9 কোটি। এইটা লিখলে এই উত্তরটা কমপ্লিট। ক্লিয়ার? দ্বিতীয় প্রশ্ন, জুনাগড় কিভাবে ভারতভুক্ত হয়? জুনাগড় রাজ্যটা দেশীয় রাজ্য ছিল। জুনাগড় তোমরা জানো যে দেশীয় রাজ্য জুনাগড় ছিল সৌরাষ্ট্র উপকূলের একটি হিন্দু রাজ্য। এর শাসক তৃতীয় মোহাম্মদ মুবারক খঞ্জি, তিনি পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে চাইলে ওইখানে কি হলো? আন্দোলন শুরু হলো জুনাগড়ে। শাসক মুসলিম, শাসক মুসলিম কিন্তু প্রজারা হিন্দু। যখন শাসক সুলতান তৃতীয় মোহাম্মদ মোবারক তিনি যখন পাকিস্তানের দিকে যেতে চাইলেন, তখন এইখানকার প্রজারা তারা কিন্তু বিদ্রোহ ঘোষণা করলো। নবাব বাধ্য হয়ে পাকিস্তানে চলে যেতে মানে পালিয়ে চলে গেলেন, বাধ্য হয়ে, থাকতে পারলেন না, কারণ জনগণ বিদ্রোহ করেছে আর জনগণের মার দুনিয়ার বার, তোমরা তো জানো। তো সর্দার বল্লভভাই প্যাটেল এই সময় কি করলো? ভারতীয় সেনা নিয়ে জুনাগড় দখল করে নিল এবং জুনাগড় দখল করে নিল 1948 সালের 20 ফেব্রুয়ারি। 1948 সালের 20 ফেব্রুয়ারি সর্দার বল্লভভাই প্যাটেল জুনাগড়ে
ঢুকে গেল সেনাবাহিনী নিয়ে, এবং ওখানে গণভোট হলো, এবং গণভোটে আমরা দেখলাম যে এখানকার যে প্রজারা ছিল হিন্দু প্রজা, তারা ভারতের সঙ্গে থাকার পক্ষে মতামত দিল, এবং 1949 খ্রিস্টাব্দে 1949 খ্রিস্টাব্দে জুনাগড় ভারতের সঙ্গে যুক্ত হলো জানুয়ারি মাসে। এই হলো জুনাগড় কীভাবে ভারতভুক্ত হলো তার ইতিহাস। এটা আবারও বলছি, জুনাগড় ছিল একটি ভারতের হিন্দু রাজ্য, যেটি ছিল দেশীয় রাজ্য, যেটি ছিল সৌরাষ্ট্র উপকূলে। এখানকার শাসক ছিলেন মুসলিম তৃতীয় মোহাম্মদ মোবারক খঞ্জি। তিনি পাকিস্তানের সঙ্গে থাকার যখন মত প্রকাশ করলেন, তখন জুনাগড়ের যে সমস্ত হিন্দু প্রজারা ছিল তারা গেল ক্ষিপ্ত হয়ে, এবং এরা আন্দোলন শুরু করলো। আন্দোলনের চাপে জুনাগড়ের শাসক তৃতীয় মোহাম্মদ পাকিস্তানে পালিয়ে গেলেন। এই সুযোগটা গ্রহণ করল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল, ভারতের লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেল, ভারতের বিসমার্ক বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেল। তিনি কি করলেন, 20 ফেব্রুয়ারি 1948 সালে সেনাদল নিয়ে জুনাগড়ে ঢুকে গেলেন, এবং তারপরে জুনাগড় ভারতের সঙ্গে চলে এলো। কিন্তু সরাসরি ভারতবর্ষ কিন্তু এই 1948 সালে 20 ফেব্রুয়ারি জুনাগড় দখল করে নেয়নি। কি করলো জনগণ? ভারতবর্ষ তোমরা জানো যে ভারতবর্ষ একটা সুন্দর রাষ্ট্র, সেটা মানুষের মতামতকে প্রাধান্য দেয়, স্বাধীনতা হস্তক্ষেপ করে না। তাই সর্দার বল্লভভাই প্যাটেল কি করলেন, এখানে নিলেন একটি গণভোট। সেই গণভোটে সিদ্ধান্ত হবে যে এখানকার জনগণ বা এই রাজ্যটি ভারতের সঙ্গে থাকবে কিনা। সিদ্ধান্ত নিল এবং গণভোট হলো। সেই গণভোটে দেখলো যে বেশিরভাগ জনগণ ভারতের সঙ্গে থাকার মত প্রকাশ করলো, এবং তার পরবর্তীকালে আমরা দেখব যে 1949 সালের জানুয়ারি মাসে আমরা জুনাগড় ভারতের সঙ্গে যুক্ত হতে দেখলাম। এই হচ্ছে জুনাগড় কীভাবে ভারতের সঙ্গে যুক্ত হলো। ক্লিয়ার? নেক্সট হচ্ছে পুনর্বাসনের যুগ বলতে কী বোঝো? পুনর্বাসন যুগ, যেটা দেশভাগের সময় আমরা অনেক স্মৃতি হিসাবে অনেক কিছু দেখেছি, যে কিভাবে মানুষের দুঃখ যন্ত্রণা ভোগ করতে হচ্ছে, উদ্বাস্তু হয়ে আসতে হচ্ছে, ডোল খেতে হচ্ছে, উদ্বাস্তু শিবিরে থাকতে হচ্ছে। পশ্চিম পাকিস্তান থেকে অনেক শরণার্থী ভারতে এসেছে, তাদের জীবন যন্ত্রণার কথা। পূর্ব পাকিস্তান থেকে অনেক শরণার্থী পশ্চিমবঙ্গে এসেছে, তাদের জীবন যন্ত্রণার কথা। এই জীবন যন্ত্রণার কথা তাদের নিয়েই আমাদের উদ্বাস্তু দেশভাগ যন্ত্রণা নিয়েই কিন্তু একটা প্রশ্ন আছে 4 নম্বরের। যাক, 1947 সালের আমরা দেখব যে 1947 থেকে 1952 সাল পর্যন্ত এই পুনর্বাসনের যুগ, অর্থাৎ স্বাধীনতার পর আমরা দেখব যে এই পুনর্বাসনের যুগ বলা হবে 52 সাল পর্যন্ত। কে করবেন পুনর্বাসন যুগ, কে বলবেন? জওহরলাল নেহরু। স্বাধীনতার পর ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, এবং দেশভাগের পরের 5 বছর তিনি পুনর্বাসনের যুগ বলে অভিহিত করবেন। এবং এই 5 বছর আমরা দেখব যে ভারতবর্ষে যে সমস্ত মানুষ উদ্বাস্তু হয়ে এসেছিল তাদের সমস্যার সমাধানের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবেন, এবং এই উদ্যোগটাকেই বা যে সমস্ত কর্মকাণ্ড নেওয়া হয়েছিল সেই কর্মকাণ্ডকে বলছি, এই 5 বছরের কর্মকাণ্ডকে বলছি আমরা পুনর্বাসনের যুগ। বোঝা গেল কি বললাম? কাদের জন্য পুনর্বাসন? যে সমস্ত মানুষগুলো পূর্ব পাকিস্তান থেকে মানে বাংলাদেশ থেকে ভারতে এসেছিল, যে সমস্ত মানুষগুলো পশ্চিম পাকিস্তান মানে পাকিস্তান থেকে ভারতে ঢুকেছিল, আসার পরে তাদের যে সমস্যা তৈরি হয়েছিল সেই সমস্যার সমাধানের জন্য ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু 1947 থেকে 1952 সাল, অর্থাৎ এই 5 বছর তিনি যে তাদের জন্য যে অ্যাক্টিভিটিসগুলো রেখেছিলেন বা তাদের জন্য যে ব্যবস্থাপনা করেছিলেন সেটাকে আমরা বলছি পুনর্বাসনের যুগ। নেক্সট প্রশ্ন 4 নম্বর, পত্তি শ্রীরামালু কে? পত্তি শ্রীরামালু ছিলেন অন্ধ্রপ্রদেশের জনপ্রিয় গান্ধীবাদী নেতা। মনে থাকবে, অন্ধ্রপ্রদেশের জনপ্রিয় গান্ধীবাদী নেতা। তিনি স্বতন্ত্র অর্থাৎ আলাদা, স্বতন্ত্র মানে আলাদা, তেলুগু ভাষাভাষী মানুষদের জন্য আলাদা রাজ্যের কথা বলেন। এবং শুধু তাই নয়, আমরা দেখব যে 1952 সালের 19শে অক্টোবর তিনি অনশন শুরু করবেন শুধুমাত্র
ভাষার ভিত্তিতে রাজ্যের দাবিতে, তেলুগু ভাষার ভিত্তিতে রাজ্যের দাবিতে এই গান্ধীবাদী নেতা পত্তি শ্রীরামুলু, এবং শুধু তাই নয়, তিনি 58 দিন অনশনের করার পর তার মৃত্যু হবে, এবং মৃত্যুর পর আমরা দেখব যে এই পত্তি শ্রীরামুলুর দাবিটা ভারত সরকার মেনে নেবে। এই কারণেই তিনি স্মরণীয় হয়ে আছেন। মনে থাকবে। 4 নম্বর প্রশ্ন হয়ে গেল। 5 নম্বর প্রশ্ন কি? ভারত ভুক্তি দলিল কি? 1947 সালে ভারত বিভাজনের পর, আবারও বলছি, 1947 সালে ভারত বিভাজন হলো, দুটি আলাদা আলাদা ডোমিনিয়ন হলো, দুটি আলাদা আলাদা রাষ্ট্র হলো, একটা হলো পাকিস্তান, একটা হচ্ছে ভারতবর্ষ বা হিন্দুস্তান। তো এইখানে ভাষা এবং ধর্মের ভিত্তিতে এই যে দুটো দেশে পরিণত হলো, 14ই আগস্ট পাকিস্তান, 15ই আগস্ট ভারতবর্ষ। এই সময়কালে আমরা দেখব ভারতের এই বিভাজনের পর বিভিন্ন দেশ ও রাজ্য ভারত সরকারের সঙ্গে একটি চুক্তিপত্র স্বাক্ষর করবেন। মনে থাকবে, চুক্তিপত্রে স্বাক্ষর করবেন। এই চুক্তিপত্র দেশীয় রাজ্যগুলি ভারত ভুক্তির দলিলে তারা স্বাক্ষর করবে, আর এটাই হবে তখন ভারত ভুক্তি দলিল। তাহলে কি হলো, যে স্বাধীনতার পর বা দেশ বিভাজনের পর আমরা কি দেখব, যে ভারতে যে সমস্ত দেশীয় রাজ্য ছিল সেই দেশীয় রাজ্যগুলো এই ভারতের সঙ্গে থাকার যে দলিলে স্বাক্ষর করেছিল সেটাই হচ্ছে ভারত ভুক্তি দলিল। কাশ্মীরের মহারাজা হরি সিং 1947 সালের 26শে অক্টোবর এই দলিল স্বাক্ষর করে কাশ্মীরকে ভারত ভুক্তিতে তিনি সম্মতি প্রকাশ করেছিলেন। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, নেহরু লিয়াকত চুক্তি কি? 1950 সালে এটা হয়েছিল। এর আরেক নাম কিন্তু দিল্লি চুক্তি। এর আরেক নাম দিল্লি চুক্তি, এটা মনে রাখবে। তাহলে এই চুক্তিটা কি একটু জেনে নিই। যে দেশ ভাগের ফলে মুসলিম অধ্যুষিত, তার মানে দেশ ভাগের পর যে সমস্ত জায়গায় বেশিরভাগ মুসলিম থাকে সেটাকে বলা হয় অধ্যুষিত। তো দেশ ভাগের পর এই রকম যে মুসলিম অধ্যুষিত, অর্থাৎ যেখানে মুসলমানদের সংখ্যা বেশি, সেইটা সংখ্যাগরিষ্ঠতা বেশি, সেটাকে অধ্যুষিত বলা হয়। সেই রকম পাকিস্তান রাষ্ট্রের রাষ্ট্র হয়েছিল, এবং পাকিস্তান রাষ্ট্রের অমুসলমানরা ভারতে কিভাবে এলো, শরণার্থী হয়ে এলো, এবং পূর্ব পাঞ্জাব ও পশ্চিমবঙ্গ থেকে বহু মুসলমান তারা পাকিস্তানে আশ্রয় নিল, এবং তারা উদ্বাস্তু শিবিরে তারা চলে গেল, এবং উদ্বাস্তু শিবিরের সমস্যা ভয়ঙ্কর রূপ হয়েছিল, সেটা আমরা জানি। এই একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে সীমান্তবর্তী যে দুই রাজ্য বা সন্নিহিত অঞ্চলে সাম্প্রদায়িক দাঙ্গা, লুণ্ঠন, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ এইগুলো ঘটেছিল কিন্তু, এবং এর একটা ভয়াবহ চিত্র আমরা দেখেছিলাম। তো এই চিত্রগুলো থেকে বেরিয়ে আসবার জন্য, এইগুলো যাতে না হয় তার জন্য আমরা দেখলাম 1950 সালে 17ই এপ্রিল, 1950 সালের এই 17ই এপ্রিল আমরা দেখছি যে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলীর মধ্যে যে চুক্তি হবে তার নাম হচ্ছে নেহরু লিয়াকত চুক্তি। তাহলে নেহরু লিয়াকত চুক্তির মূল সমস্যা কি? মূল সমস্যা হচ্ছে যে সমস্ত মানুষগুলো ভারতবর্ষ থেকে পাকিস্তানে গেল বা পূর্ব পাকিস্তানে, তাদের ওপরে যে অত্যাচার নেমে আসলো, অথবা পশ্চিম পাকিস্তান অর্থাৎ পাকিস্তান থেকে যে সমস্ত মানুষগুলো ভারতে এসেছিল তাদের ওপরে যে নির্মম শোষণ বা অত্যাচার শুরু হয়েছিল, তাদেরকে বাঁচাবার জন্য এই সমস্যা যাতে না তৈরি হয় সেটা নিয়ে দিল্লি এবং পাকিস্তান অর্থাৎ ভারতবর্ষ এবং পাকিস্তানের সঙ্গে যে চুক্তি হয়েছিল সেটা হচ্ছে নেহরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি 1950 সালের 17ই এপ্রিল। এইটা যেন মনে থাকে। তাহলে আজকে এই 6টা প্রশ্ন আমরা আলোচনা করলাম। আমরা ধরে ধরে আবারও যে প্রশ্নগুলো আছে আলোচনা করব। এই অধ্যায় থেকে 2 নম্বরের আমি 13 থেকে 14টা প্রশ্ন দেব। আজকে 6টা দিলাম, বাকি থাকলো আর 8টা। এই 8টা প্রশ্ন আমরা এই 8ম অধ্যায় থেকে আমরা করব, এবং এই প্রশ্নগুলো কিন্তু তোমরা সবাই দেখে যাবে। সবাইকে ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।